যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলভির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিন ওই আলভির আগে খুবই বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি, বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করতো না। ফুপুর বাড়িতে থেকেই ইন্টারমিডিয়েট পড়া শেষ করে। পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন। একটা মাত্র ছেলে, না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো। বাবার টাকা দিয়ে জার্মানি চলে গিয়েছিল 18 বছর বয়সে। বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন। আজ আলভি 29 বছরের যুবক। দীর্ঘ 11 বছর পর আজ দেশে ফিরছে বাবা মায়ের জোড়াজুড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজুড়িতে দেশে ফিরছে তা নয়, আরও দুটো কারণ আছে। এক, মায়াকে ডিভোর্স দেবে। দুই, নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। এই দুটো প্রস্তাবও ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সবসময়। বাপ চাচার মাথায় কিসের ভূত উঠেছিল কে জানে, জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ার সাথে। সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল ওর। বিয়ের কথা শুনে সেদিন ওই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা কি দুঃখ। আজ হয়তো ওর সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের 3-4 বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলবি কোথায় রাখবে? আলবির দুঃখ রাখার জায়গা এই দুনিয়ায় নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ 13 বছর পর আজ বাড়ি ফিরে যাচ্ছে। 13 বছর পর মায়াকে দেখবে আজ। নিশ্চয়ই এই মেয়ে এখনো আগের মতোই হ্যাংলা পাতলা রুগা পটকা ঝুলঝুলে রয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইতো না। 2-3 জন চেপে ধরার পর খাবার গেলাতে হতো মায়াকে। গিলতে চাইতো না, উগড়ে ফেলে দিত মুখের খাবার। পুরোনো কথা ভাবতেই গা গুলিয়ে উঠে আলভির। ছি, কি বিশ্রী দেখতে লাগতো তখন মায়াকে। দেখলেই বমি চলে আসতো। খাবার মুখে পুরে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলেই খাবার গিলতো মায়া। পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলতো। একটু কিছু হলেই গলা ছেড়ে কেঁদে টেঁদে পুরো বাড়ি মাথায় তুলতো। পানি পেলে সেই পানি ফ্লোরে ফেলে লেটা দিয়ে বসে থাকতো পানির উপর। সর্দি লাগতো 2 দিন পর পর। নাক মুখে কি হাল করে রাখতো। ছি ছি, এখনো এই মেয়ে বোধহয় আগের মতোই রয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলভি। বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে, তারপরেই আলভি শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরেও আলভি শান্তি পায়নি। খাচ্ছুন্নি মেয়ে একটা। 11 বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অনেকটা পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের। এখন আর আগের মতো নেই। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলভির মাথার উপর ভেঙে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলভি, সাথে ওর বাবা আলতাফ মাহমুদও। আলভি বোঝার চেষ্টা করে ওর মাথা আর মুখের উপর এমন আঠালো গন্ধযুক্ত কি পড়লো। সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখে ভাঙা ডিম পায়ের নিচে পড়ে আছে। আর ওর পুরো মুখ, শার্ট ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। ওর এক চিৎকারে সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলভি সামনের দিকে তাকিয়ে দেখে অতিমাত্রায় সুন্দরী এক রমণী কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাইট, গোলগাল ফর্সা, গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলভি বিড়বিড় করে বলে, এই মেয়েকেই বিয়ে করবো আমি। একদম আমার মনের মতো এই মেয়েটাকে দেখতে, আমার কল্পনার রাজকন্যা। পাশ থেকে একজন জোরে জোরে মেয়েটাকে ধমক দিয়ে বলে, মায়া কি করলি এটা? কার মাথায় ডিম ভাঙলি গাধি? মায়া বলে, আমি তো ভাইয়ার দিকে ছুঁড়েছিলাম। মাঝখানে কোত্থেকে এই লম্বা চওড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল। আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? আলভি হতভম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। এই মেয়েটা মায়া, যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূর আসলো, আর এসেই তার প্রেমেই পড়লো আবার। কি আশ্চর্য! এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে। বাড়ির অনেকেই এখনো আলভিকে চিনতে পারেনি। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই ছেলেটা কে? বাড়িতে এসেছে কেন? আলভি 16 বছর বয়সে বাড়ি ছেড়েছিল। আর 18 বছর বয়সে দেশ। তখন ছিল শুকনো ছিমছাম গরনের। গালে দাড়ির অস্তিত্বই ছিল না। ফর্সা ছিল, তবে এখনকার মতো এত উজ্জ্বল ফর্সা না। এত বেশি লম্বাও ছিল না তখন। 6 ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো চাপ দাড়ি। চিল্কি চুলগুলো স্টাইলিশভাবে কাটা। উজ্জ্বল ফর্সা গায়ের রং। জিম করা বডি। বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ। আগের আলভির সাথে এই আলভির কোনো মিল নেই। এতগুলো বছর পর দেখে সহজে না চেনাটাই স্বাভাবিক। তার মধ্যে আবার ডিম ভেঙে মাথায় আর মুখে লেপটে গেছে। কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারোর সাথে কথা বলিনি। কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেইল করতো। ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে। মায়ের ইমোশনাল মেইল পাওয়ার পর 2টো পিক পাঠিয়েছিল শুধু। এই কারণেই আলতাফ মাহমুদ প্রথম দেখেই ছেলেকে চিনতে পেরে গেছেন। নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না। বাকি সকলের মতো ওনারও ব্যাগ পেতে হতো ছেলেকে চিনতে। আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে। তাই কেউ বুঝতে পারছে না ছেলেটা কে। ছেলেকে দেখেই দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতেই আলভি সামনে হাত দিয়ে বাধা দেয়। তারপর আলভি বলে, স্টপ, ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন। তার আগে আলভি নিজেই দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছর বাইরে থেকে। এখন মনে পড়েছে। তারপর মায়া বলে, ওই লোকটা কে চাচ্চু?
মায়ের কথা শুনে পেছন ফিরে তাকায় আলভি। বজ্জাত মেয়ে, নিজের জামাইকেও চেনে না। আসার সাথে সাথেই দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনো যে ব্যাঘ্র থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাই তো অনেক। নেহাত এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ার। ওয়াশরুমে ঢুকেই ওয়াক শুরু করে, বমিও করে দেয় বোধহয়। একে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ ডিম দিয়ে একাকার হয়ে গেছে, মুখে ঢুকেও গেছে একটু। বেচারা বাড়িতে আসার সাথে সাথেই বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল আর ওর বউ দিল ডিম, কোনো ব্যাপার না, এইটুকু সহ্য করাই যায়। এত সুন্দর বউটাকে তো আর মারা যাবে না। তারপর মায়া আবার বলে, কি হলো চাচ্ছু, বলছো না কেন লোকটাকে? কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, ওটা আলভি। আলভি নামটা শুনতেই চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকাই ওয়াশরুমের দিকে। ওটা আলভি ছিল? সেই আলভি যার সাথে 13 বছর আগে ওর বিয়ে হয়েছিল? এটা আলভি? হৃদস্পন্দন বেড়ে যায় বহুগুণ, অস্থির হয় হৃদয়। মায়ার সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে। আলভি আজ বাড়িতে আসবে, কই তারা তো কেউ জানতো না। দেশে এসেছে কবে? আজকেই আসলো নাকি আরও আগে এসেছে? মায়ার মা মেহবুবা মেহের অবাক হয়ে বলেন, আজ আলভি বাড়িতে আসবে, আগে তো বললেন না আলতাফ। আলভির দাদি বলেন, কথা বলছো না কেন আলতাফ, এটা আমাদের আলভি। তারপর আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ ও আজ আসবে, সেটা আমি গত রাতে জানতে পেরেছি, তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসলে তো দেখতেই পাবে। আলভির দাদি বলে, কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো? আলতাফ মাহমুদ বলেন, বড় ভাই যা বলেছিল তার জন্য। আলভির দাদি আবার বলেন, এতগুলো বছর এত বুঝেও দেশে আনা গেল না, আর এই কথা শোনার সাথে সাথে চলে এলো? আলতাফ মাহমুদ বলেন, আলভির দাদি আবার বলেন, ভালোই হয়েছে, আমার নাতনিটা মুক্তি পাবে। দাদির কথা শুনে মায়ের শুকনো মুখ আরও শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলভি কি ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে? সেটাই হবে হয়তো। 3 দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করলো। মায়া সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছু নিয়েই আলোচনা হয়েছিল। মায়ার আসল নাম হলো মায়া আলভিনা, বাবা মায়ের 3য় সন্তান। বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ, বাবা আহনাফ মাহমুদ, মা মেহবুবা মেহের। আর এদিকে আলভি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট একটা বোন ছিল, 4 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। বাবা আলতাফ মাহমুদ, মা ঐশী রহমান। মায়ার বাবা আহনাফ মাহমুদ বাড়ির বড় ছেলে, মেজে হচ্ছে মায়ার ফুফু আঞ্জারা, আর ছোট আলভির বাবা আলতাফ মাহমুদ। মায়ের দাদা মারা গেছেন অনেক বছর আগে। বাড়ি আর ব্যবসা 2 ভাই আর বড় ছেলে মাহির সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহির, তারপর আলভি, তারপর মাহিদ আর সবার ছোট মায়া। মায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, বয়স 21। ছোট ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাওয়া করছিল, ধরতে না পেরে ছুঁড়ে মেরেছিল, আর ছুঁড়ে দিতেই হঠাৎ আলভি সামনে চলে আসে, আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার উপরেই পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই। কালো প্যান্ট পরনে, উদাম গা, শার্ট খুলে ওয়াশরুমে রেখেই চলে এসেছে। হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদাম গায়ে। লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদাম গায়ে চলে এসেছে। বিদেশ থেকে নির্লজ্জ হয়ে এসেছে বোধহয়। এমনিতেও এই ছেলে জন্ম থেকে নির্লজ্জ প্রো ম্যাক্স। এর লজ্জা শরম কোনোদিন ছিল না, আর এখনো বোধহয় হবেও না। আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। তারপর আলভি আবার বলে, আমি কোন রুমে থাকবো এখন? ঐশী রহমান বলেন, তোমার আগের রুমেই। সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলভি। মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে, বজ্জাত মায়া আসার সাথে সাথেই দিলি মাথায় ডিম ভাঙ্গা, সেই সঙ্গে মেজাজটা দিলি বিগড়ায়া। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এই ভাষায় কথা বলছে। ততক্ষণে আলভি সিঁড়ির উপর উঠে গেছে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া। আলভি সোজা নিজের রুমে চলে আসে। প্রায় 13 বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই। রুমের সব কিছু চেঞ্জ করা হয়েছে। রুমের চারদিকে নজর বুলাতে বুলাতে চোখ যায় বেডের পাশে দেওয়ালের দিকে। চোখ দুটো ছানাবড়া হয়ে যায় দেওয়ালে টাঙানো ফটোগুলো দেখে। সেই 14, 15, 16 বছর বয়সের ফটোগুলো এখনো দেওয়ালেই টাঙানো রয়েছে। এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনো দেখে? শরীর ঝাঁকি দিয়ে উঠে আলভির। কেমন আজব আজব স্টাইলের ফটোগুলো তুলেছিল তখন, দেখতে একদম মদন মদন লাগছে এখন। মনে পড়েছে ওর স্কুল ফ্রেন্ডগুলো। সুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেওয়াল থেকে ফটোগুলো নামায়। সবগুলো একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে। এইটা ওর ফটো, এমন দেখতে ছিল আগে। ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না। এই জেনারেশন পোলাপান এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলো শিখতে পারতো। ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না। সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে, নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায়। বলিউডের হিরোর মতো লাগছে এখন, আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে। মায়াকে কল্পনা করে। আগের মায়ের সাথে এই মায়ের আকাশ পাতাল ফারাক। আগের মায়া ছিল হ্যাংলা পাতলা চিকন, পরিষ্কার পরিপাটি হয়ে থাকতোই না। চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখতো।
চুল ব্রাশ করে বেঁধে দিলে সাথে সাথেই খুলে এলোমেলো করে ফেলতো। খাবার খাওয়ার সময় যা অবস্থা করতো নিজের বলার মতো না। আর এখন গোলুমুলু গায়ের গড়ন, যেমনটা আলভির পছন্দ ঠিক তেমন। চুলগুলো সোজা সিল্কি শাইনি, একদম পরিপাটি গেট আপ, দুধে আলতা গায়ের রং, জন্ম থেকেই অনেক বড় হয়ে গেছে এখন। আলভি তো ভেবেছিল এখনো বোধহয় ছোটই রয়ে গেছে। আলভি নিজের জীবন সঙ্গীকে যেমন কল্পনা করতো, মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন। খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলভি। আহা, ওর বউটা কি কিউট, মায়াবী আর সুন্দরী। ইস, কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটাবার দেখেনি, কেন যে একটাবার দেশে আসেনি। যদি আসতো দেখতো তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো? কখনোই না। 2-3 বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে। আফসোস, ভীষণ আফসোস। এতগুলো বছর পর বাড়িতে ফিরলো, অথচ বিদেশ থেকে বউয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি। আর না বাড়ির কারোর জন্য কিছু এনেছে, শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে। রাগে অভিমানে কারোর জন্যই কিছু আনেনি। কোনো সমস্যা নেই, বাংলাদেশে কি কম আছে নাকি? বাংলাদেশ থেকে সবাইকে কিনে দেবে। সুটকেস থেকে টুথব্রাশ, পেস্ট, শ্যাম্পু, শাওয়ার জেল আর টাওয়েল বের করে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। হঠাৎ স্মরণ হয় ও তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। এখন সবাইকে কিভাবে বলবে আমি মায়ের সাথেই সংসার করব? মেইলে বাবাকে যা যা বলেছিল তার পক্ষে এই কথা বলা অসম্ভব। এখন পড়লো মহা টেনশনে। কি করবে, কিভাবে বলবে? শুধু একবার কেউ যদি বলে, আলভি আরেকটাবার ভেবে দেখো, মায়ের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু। বিয়ে তো ছেলে খেলা নয়, বিয়ে একবারই হয়। সাথে সাথেই রাজি হয়ে যাবে আলভি। নিশ্চয়ই এমন কিছুই বলবে বাড়ির সবাই। খুশিতে গান গাইতে গাইতে গায়ে শাওয়ার জেল ঘষতে শুরু করে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই। মায়া নিজের রুমে চলে গেছে। বড় ভাই আর বড় ভাতিজাকে কল করে বাড়িতে চলে আসতে বলেছেন আলতাফ মাহমুদ। আলভি বাড়িতে ফিরে এসেছে জানিয়েছেন। সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর থমথমে হয়ে আছে। মেহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন আলভি। সোফার দিকে এগিয়ে আসতে আসতে হাসি মুখে বলে, কেমন আছো সবাই? সবাই একসাথে আলভির দিকে তাকায়। তারপর আবার আলভি বলে, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? তারপর আলভি আবার বলে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায়। সকলে ভালোভাবে তাকায় আলভির দিকে। ধূসর রঙের টি শার্ট গায়ে, পরনে 3/4 প্যান্ট, চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুম থেকেই বেরিয়ে বোধহয় তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছে। চুলগুলো ভালোভাবে মুছেনি। হাতে গলার দিকে পানির ফোঁটা এখনও বিদ্যমান। আলভি সোফায় বসে থাকা সকলের দিকে নজর বোলায়। ওর বউটা কই? বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো। তখন তো ভালোভাবে দেখতে পারেনি। এখানে তো নেই, কি আর করার। হেঁটে মায়ের পাশে এসে বসে এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মু? ঐশী রহমান টনমলে চোখে ছেলের মুখের দিকে তাকান। তার 16 বছরের কিশোর ছেলে আজ 29 বছরের পরিপূর্ণ পুরুষ। কয়েক মাস পর 30 বছর পূর্ণ হবে। লাস্ট 11 বছর আগে সামনে থেকে দেখেছিল, ছুঁয়েছিল যখন জার্মানি চলে গেল। টুপ করে তার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? আমি চলে এসেছি তো। সরি তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য। আর কষ্ট দেবো না তোমাদের কাউকে। তারপর ঐশী রহমান বলে, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আলভি বলে, পুরনো সব কথা বাদ দাও, এখন বলো কেমন আছো? ঐশী রহমান বলে, ভালো। তারপর আলভি বলে, ভীষণ মিস করেছো আমাকে তাই না? তারপর ঐশী রহমান আবার বলে, তুমি আমার একমাত্র সন্তান, তোমার শূন্যতা কি অন্য কোনোভাবে পূর্ণ হয়? 2 হাতে মাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। তারপর অপরাধীর ন্যায় বলে, আমি ভীষণ সরি আম্মু। মাকে ছেড়ে পাশে ঘুরে বসে দাদিকে জড়িয়ে ধরে বলে, তুমি কেমন আছো দাদু? দাদি আলভিকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলে, ছাড়, তুই ধরবি না আমাকে, ছবি না তুই। তোর দাদু মরে গেছে অনেক আগেই, আমি তোর দাদু নই। তারপর আলভি বলে, এত রাগ, এত অভিমান। যাই বলো দাদু, তোমাকে কিন্তু আগের চেয়ে এখনই বেশি সুন্দর দেখা যায়। একটা কালো চুলও নেই, সব দেখি লাল। এই লাল চুলে কিন্তু তোমাকে আরো মারাত্মক সুন্দরী লাগছে। তারপর দাদু বলে, সর, তোর মিষ্টি মিষ্টি কথায় আমি গলছি না। বিদেশিদের গিয়ে তোর এই বাণী শোনা, ওরা গলে যাবে। তারপর আলভি বলে, রাগ করছো কেন? আমার দিকে তাকাও একটু। তারপর দাদি বলে, বলছি না আমাকে ছাড়তে, সর আমার কাছ থেকে। আলভি বলে, এই যে ছেড়ে দিচ্ছি, পরে কিন্তু ডাকলেও আর ধরবো না। তারপর দাদি আবার বলে, ধরতে হবে না, তুই ছাড়। আলভি দাদিকে ছেড়ে দেয়। বুড়ি তো ভীষণ ক্ষেপে আছে ওর উপর। ধরার সাথে সাথেই ছেদ করে উঠেছে। লাঠি দিয়ে যে মারিনি এটাই অনেক। মা আর দাদির মাঝখান থেকে উঠে শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে। শাশুড়ি মাকে এখন কি বলে সম্বোধন করবে? আগের মতো বড় আম্মু বলবে নাকি শাশুড়ি মা বলবে? যাই হোক, বলতে তো হবে একটা। গলা খাকারি দিয়ে আস্তে আস্তে বলে, কেমন আছো বড় মা? তারপর বড় মা বলে, ভালো আছি, তুমি কেমন আছো? আলভি বলে, ভালো। আর কি বলবে? বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছে না। এদিক সেদিক নজর বোলায়। আলতাফ মাহমুদ বলেন, কাউকে খুঁজছো? বাবার কথা শুনে সেদিকে তাকায়। তারপর আলভি বলে, বাড়ির আর সবাই কোথায়? আলতাফ মাহমুদ বলেন, ভাইয়া আর মাহির আসছে অফিস থেকে। সোফায় বসে থাকা একজন মেয়েকে দেখিয়ে বলে, উনি কে? ওনাকে তো চিনলাম না। সবাই সেদিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, ও সানজিদা, মাহিরের ওয়াইফ। তারপর আলভি বলে, ভাইয়া বিয়ে করেছে?
অবাক হয়ে বলে কথাগুলো। আলতাফ মাহমুদ বলেন, শুধু বিয়ে করেনি, 3 বছরের একটা মেয়েও আছে। ছোট ভাই মাহিদের দিকে তাকায় আলভি। মাহিদের কোলে একটা বাচ্চা মেয়ে বসে আছে, ফেল ফেল করে তাকিয়ে আছে ওর দিকেই। হয়তো বোঝার চেষ্টা করছে এই অপরিচিত লোকটা কে, ওদের বাড়িতে কেন এসেছে। তারপর আলভি হাত দিয়ে দেখিয়ে বলে, ও ভাইয়ার মেয়ে। আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ। আলভি 2 হাত বাড়িয়ে ডাকে, মামুনি আমার কাছে আসো। বাচ্চাটা আসে না, বরং চাচ্চুকে আঁকড়ে ধরে। আলভি আবার ডাকে, মামুনি চাচ্চুর কাছে আসো। মাহিদ ভাতিজিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, উনি তোমার বড় চাচ্চু, ওই যে বিদেশে থাকে না তোমার বড় চাচ্চু, সেই উনি। যাও চাচ্চুর কাছে যাও। গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাচ্চা মেয়েটা। আলভি সোফা থেকে উঠে দাঁড়ায়, ভাতিজিকে কোলে নিয়ে আগে আদর করে। তুল তুলে নরম তুলোর মতো ছোট দেহখানা, গাল দুটো যেন শিমুল তোলা। ওর স্পষ্ট মনে আছে ছোটবেলায় মায়ের শরীরও এমন নরম তুলতুলে ছিল। এখনো কি এমন নরম তুলতুলে আছে, নাকি শক্ত হয়ে গেছে, ছুলেই বুঝতে পারবে। তারপর আলভি বলে, নাম কি তোমার আম্মু? বাচ্চাটি বলে, মান্তাসা। তারপর আলভি আবার বলে, মান্তাসা। বাচ্চাটি বলে, হুম। তারপর আলভি আবার বলে, তোমার মতো তোমার নামও সুন্দর। মান্তাসা খুশি হয়ে হেসে ওঠে। কেউ ওকে সুন্দরী বললে ভীষণ খুশি হয়। তারপর আলভি আবার বলে, কেমন আছেন ভাবি? সানজিদা রহমান বলেন, ভালো, আপনি কেমন আছেন? আলভি বলে, জি আমিও ভালো আছি। হেঁটে মাহিদের পাশে গিয়ে বসে। মাহিদকে বলে, তুই কেমন আছিস? এখন তো অনেক বড় হয়ে গেছিস দেখছি। মাহিদ বলে, ভালো আছি, এতগুলো বছর পেরিয়ে গেছে, বড় হব না? তারপর আলভি বলে, পড়াশোনা কেমন চলছে? মাহিদ বলে, ভালোই। আলভি বলে, কোন ইয়ার? মাহিদ, ফাইনাল ইয়ার। আলভি যে সকলের সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলবে কেউ ভাবেনি। সকলের ধারণা ছিল কিছু জিজ্ঞেস করলেও বোধহয় উত্তর দেবে না এই ছেলে। এখন তো দেখা যাচ্ছে নিজেই আগ বাড়িয়ে হেসে হেসে কথা বলছে। মতলব কি এই ছেলের? এত খুশি হয়ে আছে কেন? মেহবুবা মেহের বলেন, আলভি নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার, খাবার খেয়ে নাও, তারপর সকলের সাথে কথা বলবে। ঐশী চলো। বড় জায়ের সাথে সোফা সেরে উঠে ডাইনিং রুমের দিকে এগিয়ে যান ঐশী রহমান। পেছন পেছন যায় আলভি। ওর কেমন যেন আনন্দ হচ্ছে ভীষণ, খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহা, আফসোস বউটার দেখা পেল না, তবুও খুশি খুশি লাগছে। চেয়ার টেনে বসে আলভি। মা আর শাশুড়ি মিলে ওর প্লেট ভর্তি করে খাবার বেড়ে দেয়। এটা ওটা প্লেটে তুলে দেয় একটু পর পর। কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করে আলভি। এতগুলো বছর পর মা চাচির হাতের রান্না অমৃতের মতন লাগছে। যাই হোক, এতগুলো বছর পর প্রত্যেকবার খাবার খাওয়ার সময় এই রান্নার স্বাদ মিস করেছে। তারপর আলভি বলে, তোমরাও খাও। মেহবুবা মেহের বলেন, খাবো, তুমি খেয়ে নাও আগে। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে এসে দেখে বড় চাচ্চু মানে শ্বশুর আর বড় ভাই মাহির বাড়িতে চলে এসেছে। এক প্রকার দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় মাহির। এভাবে এসে জাপটে ধরবে কল্পনাও করেনি। গম্ভীর স্বরে বলে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? তারপর আলভি বলে, ভালো। ভাইকে ছেড়ে শ্বশুরের সামনে দাঁড়ায়। তারপর বলে, কেমন আছো চাচ্চু? তার শ্বশুর বলে, ভালো, তুমি কেমন আছো? আলভি বলে, এই তো ভালো। আলতাফ মাহমুদ বলেন, সবাই এখানে উপস্থিত আছে, যার জন্য তুমি দেশে এসেছো সেটা করে মায়াকে মুক্তি দাও আর নিজেও মুক্ত হও। আলভি বলে, আচ্ছা ডাকো মায়াকে। সবাই আলভির মুখের দিকে তাকিয়ে রইল। আলভির ঠোঁটের কোণে হাসি বিদ্যমান রয়েছে। এত খুশি, রাগ উঠে মাহিরের। ইচ্ছে করছে ঠাঠিয়ে দুটো লাগিয়ে দিতে। গলা ছেড়ে ডাকেন আলতাফ মাহমুদ, মায়া ড্রয়িং রুমে আয়। সাথে সাথেই একটা মেয়ে দৌড়ে আসে ড্রয়িং রুমে। মান্তাসা মেয়েটাকে দেখিয়ে বলে, দাদা ভাই, মায়া আন্টি চলে এসেছে। মান্তাসার কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি। কোথায় মায়া? এটা তো অন্য একটা মেয়ে। মান্তাসার দিকে তাকিয়ে বলে, কোথায় তোমার মায়া আন্টি? মান্তাসা হাত দিয়ে মেয়েটির দিকে দেখিয়ে দেয়। মেহবুবা মেহের বলেন, মায়া তোমাকে যা করতে বলেছিলাম তা করেছো? মায়া মাথা নাড়ায়। ফট করে ডান হাতটা তুলে বুকের বাঁ পাশে খপ করে চেপে ধরে আলভি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এটা মায়া? তাহলে ওটা কোন মায়া ছিল? এই মায়ার চুলগুলো সেই ছোট মায়ার চুলের মতোই উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে। গায়ের রং শ্যামবর্ণের। ছোট মায়ের মতোই 2 হাতে মাটি আটকে রয়েছে। এটা ওর বউ? তাহলে কাকে দেখে ক্রাশ খেলো? কাকে বউ মনে করে খুশিতে এতক্ষণ লাফালো? ওর ক্রাশ তো এখন বাসে পরিণত হলো দেখা যায়। ওর ফর্সা বউটা এমন শ্যামবর্ণের হলো কিভাবে? বেচারা এখন হার্ট অ্যাটাক করে মরেই যাবে। আহা, কেউ বাঁচাও। তারপর মাহিদ বলেন, ওই তো মায়া চলে এসেছে। মাহিদের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আবার সেদিকে তাকায় আলভি। এই তো সেই মায়া যাকে প্রথম দেখে ক্রাশ খেলো। এই মায়া ওই মায়া, 2 মায়া কোথা থেকে আসলো বাড়িতে? আলভি মায়ের দিকে তাকিয়ে বলে, এটা কে ওটা কে? ছেলের কথা শুনে বিরক্ত হন আলতাফ মাহমুদ। মায়া কেউ চিনতে পারছে না। ঐশী রহমান বলেন, এই মায়া আমাদের বাড়িতে কাজের মেয়ে, আর ওই মায়া এই বাড়ির মেয়ে। বুক থেকে হাত ছড়িয়ে ফুস করে শ্বাস ছাড়ে আলভি। বাঁচা গেল। যাই হোক, অন্য কোনো মেয়েকে নিজের বউ ভাবেনি, নিজের বউকেই নিজের বউ মনে করেছে। মায়াকে টেনে আলভির সামনে দাঁড় করান আলতাফ মাহমুদ। মায়া একবারও আলভির মুখের দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। আলভি তাকিয়ে থাকে মায়ার দিকে। ওর ছোটবেলার সুন্দরী কিউট বউটা একটু জড়িয়ে ধরতে পারলে ভালো লাগতো। থাক, এতগুলো মানুষের সামনে ধরা যাবে না। তারপর আলতাফ মাহমুদ বলেন, সবাই উপস্থিত আছে, এখন চা করার দ্রুত করো। আলভি বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি, যা বলার তা আগামীকাল সকালে বলবো। এখন আমার ঘুমের প্রয়োজন। ঘুমের দিন দুনিয়া চোখে দেখছি না, কথা বলার শক্তিও অবশিষ্ট নেই। তো আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।